Dr. Yunus is a threat for them. Honestly speaking, and good for Bangladesh. তারা মনে করে তারা কখনোই চায় না বাংলাদেশ কোনোভাবেই অর্থনৈতিকভাবে বা কোনো ধরনের ভাবে প্রোগ্রেস অর্জন করুক ইন্ডিয়া। এটা তাদের মাথা ব্যথার কারণ। দ্যাটস ওয়াই তারা কোনো যোগ্য ব্যক্তি কখনোই বসে থাকুক, এটা কখনোই তারা চায় না। দিস ইজ দ্য প্রবলেম। এই জন্যই তারা লেগেছে। এবং আপনি কল্পনা করতে পারেন এরা কতটা বিবেকহীন। 83 ইয়ার্স ওল্ডের একজন ব্যক্তিকে বলে যে নারী নিয়ে ফুর্তি করতেছে। কি আগের মতো সুগঠিত হয়ে রাজপথে নামতে পারবে? এই বিষয়ে কিছু কথা বলেন। আমি এই বিষয় নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ভারতের জেহাদি হামলার পরই দেখা গিয়েছে ভারতকে কিন্তু একের পর এক কূটনৈতিক পদক্ষেপ নিতে, এবং সেখানে দেখা যাচ্ছে যে একেবারে কিন্তু সন্ত্রাসবাদ রয়েছে ভারতের নিশানায়। এবং সেখানে সন্ত্রাসবাদের প্রসঙ্গ যখন উঠে আসছে তখন পাকিস্তানের দিকে ডাইভ ফেলা হচ্ছে এই জঙ্গি হামলার। কিন্তু সন্ত্রাসবাদের নামের পাশে কিন্তু উঠে আসছে আরো একটি দেশের নাম, সেটি বাংলাদেশ। কারণ বাংলাদেশে দেখা গিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে বিভিন্ন জঙ্গি নেতা তারা জেল মুক্তি পেয়েছেন, এবং এরপর থেকে যখন সন্ত্রাসবাদের প্রসঙ্গ উঠে আসছে তখন কিন্তু পাকিস্তানের সঙ্গে যোগ দেবে বাংলাদেশ শুধু জঙ্গিবাদের আখড়া হয়ে উঠছে তা বলাই বাহুল্য। ভাবিয়ে শোনো, বস্তাটা বইয়া নিয়ে আসছে। আমি দেখো, আমি কিন্তু কোনো বস্তা দেখতে পাই না, এটা একটা অদৃশ্য বস্তা, যেই বস্তা ভর্তি শুধু সুসংবাদ আর সুসংবাদ। তবে কেউ কেউ বলছেন যে এই সুসংবাদগুলো অতীত সময় থেকেই এগুলো চলমান ছিল, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিত্ব এবং অনেক কিছুর কারণে হয়তো এই কাজগুলো আরো পরে হইতো, বাট এখন হয়ে গেছে। প্রথম সুখবর হচ্ছে কাতার আমাদের কাছে আর কোনো টাকা পায় না। ডক্টর মোহাম্মদ ইউনূসের যিনি প্রেস সচিব আছেন বারবার বলছিলেন আওয়ামী লীগ সরকার আমরা নাকি অনেক টাকা কাতারের কাছে দেনা ছিল, দেয় নাই। বাট ডক্টর মোহাম্মদ ইউনূস বস্তা ভরে নিয়ে গেছেন, মানে কাতার যত ঋণ টিন আমাদের কাছে ছিল, টাকা পাওনা ছিল, জ্বালানি টালানি নিয়ে সব দিয়ে দিচ্ছেন, এখন আমরা ফ্রি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরাত ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমানে সারা দেশে যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা। তো দর্শক, আর বেশি কথা না বলে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দর্শক, আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটু ভিডিওটা দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো, ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। আর বেশি কথা না বলে ধারাবাহিকভাবে একটু ভিডিওটা বিস্তারিত দেখে আসবো। Dr. Yunus is a threat for them. Honestly speaking, and good for Bangladesh. তারা মনে করে তারা কখনোই চায় না বাংলাদেশ কোনোভাবেই অর্থনৈতিকভাবে বা কোনো ধরনের ভাবে প্রোগ্রেস অর্জন করুক ইন্ডিয়া। এটা তাদের মাথা ব্যথার কারণ। দ্যাটস ওয়াই তারা কোনো যোগ্য ব্যক্তি কখনোই বসে থাকুক, এটা কখনোই তারা চায় না। দিস ইজ দ্য প্রবলেম। এই জন্যই তারা লেগেছে। এবং আপনি কল্পনা করতে পারেন এরা কতটা বিবেকহীন। 83 ইয়ার্স ওল্ডের একজন ব্যক্তিকে বলে যে নারী নিয়ে ফুর্তি করতেছে। কতটা বিবেকহীন, কতটা র্যাকলেস, কতটা অমানুষের বাচ্চা এক একটা জার্নালিস্ট। জাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। ধিক্কার জানাই, ন্যাক্কারজনক এই ঘটনা। এবং এটাতে সত্য কথা বলতে গেলে কি, এটা তাদের ধর্মটাকে তারা এতটা নিম্ন শ্রেণীতে পৌঁছে দিয়েছে যে একজন এই ধর্মের মানুষরা কতটা নিম্ন শ্রেণী হতে পারে তারা সেটা প্রমাণ করছে। বাট আই আন্ডারস্ট্যান্ড এই ধর্মের সব মানুষ এই ধরনের না, কিন্তু এটা তাদের ধর্মকে আঘাত করছে তারা এই ধরনের ন্যাক্কারজনক। এবং এটা তারা কি বুঝবেন? এটা তারা বুঝবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য কতটা উপকারী এবং ইন্ডিয়ার আগ্রাসন বিরোধী কতটা থ্রেট মানে ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা হলো সাধারণ এই জিনিসটাকে তারা একটা মানে আপনার একটা মানে কি বলে এটাকে প্রোপাগান্ডা বা একটা সাবজেক্ট বানিয়ে এটা প্রচার করছে, এটা মিথ্যাচার করতেছে। অর্থাৎ তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি কতটা জেলাস এবং ওনাকে তারা কতটা শত্রু মনে করে। কেননা বাংলাদেশে ভারতীয় আগ্রাসনকে একদম বুলন্ডিত বা ডিসমান্টল করে দেওয়ার একমাত্র ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে আমি ভেরি ডিসকাস্টেড what I have just witnessed in Indian media, ladies and gentlemen. তারা দেখেন 83 বছরের একজন মানে মানুষ, একজন পুরুষ, যিনি একজন আপনার ডিমেনশিয়া রোগে ভোগা একজন ওয়াইফকে লুকাফটা করে থাকেন। এই ব্যক্তিকে নিয়ে তারা কতটা অপপ্রচার করেছে, এটা আমি মনে করি যে আমাদের বাংলাদেশের মানুষ যারা সরকার কাতারি গভর্নমেন্টকে অ্যাড্রেস করলে খেলা খতম হয়ে যাবে। কারণ কাতার ভেরি অ্যাংরি উইথ দ্য ইন্ডিয়ান পিপল, দোজ আর ইন ইন্ডিয়া, সরি ইন কাতার। এজ ইউ নো, কাতারে অনেকগুলা মানে ইন্ডিয়ানকে ধরেছে তারা, যারা কাতারের বিরুদ্ধে স্পাইগিরি করেছে এবং তারা জেলেও আছে অনেক ক্ষেত্রেই। তো তারা এটা অ্যাড্রেস করলে এটা মারাত্মক একটা বিপর্যয় কাতারের জন্য, সরি ইন্ডিয়ান যারা ন্যাশনাল যারা আছেন তাদের জন্য নিয়ে আসবে। ঋণ পরিশোধে যে সক্ষমতা দেখিয়েছে বাংলাদেশ, পৃথিবীতে ইতিহাস এবং নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশের বর্তমান সরকার। ইট ইজ আনবিলিভেবল। এই সময় এসে দুর্নীতি কমাইলে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি না থাকলে একটা দেশ কোথায় যেতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ হলো আপনার বর্তমান সরকারের মানে ঋণ পরিশোধের যে ক্ষমতা এবং সিস্টেমটা। আপনি দেখেন রিজার্ভ মোর দেন $26 বিলিয়ন রাইট নাও, রাইট? এবং দে পে, আপনি জানেন তো মানে সব ঋণ পরিশোধ করে আই থিঙ্ক জাস্ট আন্ডার $1 বিলিয়ন তাদের পেমেন্ট বাকি। তারা সব ঋণ পরিশোধ করেছে। কেন? কারণ ব্যাংকিং খাতে শৃঙ্খলা তারা ফিরিয়ে এনেছেন এবং
যে সর্বোচ্চ লেভেল থেকে আপনার অফিসিয়াল পিওর রিপোর্ট, ইয়াস, এবং সর্বোচ্চ লেভেলে যদি দুর্নীতি না হয় দেশ কোথায় যেতে পারে? জাস্ট ইমাজিন লেডিস এন্ড জেন্টলম্যান। এখনো ডেটাসে দুর্নীতি হচ্ছে গ্রাসরুট লেভেলে, পুলিশ বলেন, বিচার বিভাগে বলেন, অন্যান্য ক্ষেত্রে বলেন। কিন্তু যদি এই ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো দাঁড়াতে পারে এবং দুর্নীতি রুট লেভেল থেকে বন্ধ করতে পারে, বাংলাদেশ আকাশে উঠবে, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। এই জন্য কি করতে হবে? সেনাপ্রধান ওয়াকারকে এই জন্য কি করতে হবে সেটা হচ্ছে জামায়াত এবং বিএনপি কমপক্ষে বছর, 1.5 বছর, 2 বছর এই সরকারকে শুধু তারা সহযোগিতা করেন, বাংলাদেশ আকাশে উড়ার মতো অবস্থা হবে। কিন্তু যদি এটা না করেন, প্রশ্ন হলো বিএনপি ক্ষমতায় গিয়ে কি যে নেসেসারি রিফর্মস তারা করতে পারবেন কিনা। রাজনৈতিক দলগুলোর অনেকগুলা বাধা বিপত্তি আছে অনেকগুলো জায়গা থেকে, এটাই হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কাজ। এটা যদি না পারেন তাহলে যে আমরা চাচ্ছিলাম বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, এটা করবে না। এটা খুবই দুঃখজনক হবে। আসিফ নজরুল ভাই বলছেন আপনি কোটি টাকা পাচার করেছে, ডু ইউ হ্যাভ দ্য এভিডেন্স? নাকি ইলিয়াস ভাই বলেছে এই জন্য আমরা এটা বলছি? ইলিয়াস ভাই কিন্তু কোনো প্রমাণ এখনো দেন নাই। আমরা অপেক্ষা করবো ইলিয়াস ভাই যেন কোটি টাকা, 1000 কোটি টাকা পাচার করতে পারে কিনা 2-6 মাসের ভিতরে একজন মানুষ কিভাবে করলো, এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় এই ব্যবস্থাপনা সম্ভব কিনা এটা আমাদেরকে দেখতে হবে। বললেই কিন্তু এটা সত্য হয়ে যায় না। প্রমাণ যতক্ষণ পর্যন্ত প্রোভাইড না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা মনে করবো যে না, এটা ঘটে নাই। যখন উনি এভিডেন্স দিবেন তখন আমরা মনে করবো। ধরেন উনি 1000 কোটি টাকা পাচার করেছেন নিউ ইয়র্কে, আই আন্ডারস্ট্যান্ড, দেন there must be some evidence. Where is the evidence? এটা সরকার বলার জন্য বললেই আমরা এটা বিশ্বাস করা মুশকিল হবে আমাদের জন্য। আচ্ছা, আমেরিকান ইন্ডিয়াতে ভিজিট না করার জন্য ট্রাম্প প্রশাসন কি বলছে এটা নিয়ে কিছু বলেন। কি বলছে? আচ্ছা, it is too windy but it's a beautiful day, it's like a summer. আমি যেখানে আছি এটাকে বলে হিস্টোরিক্যাল গ্রেট ফলস, যেখানে পানির জন্য আমি আসছিলাম। কিন্তু আমি জানি এটা সম্ভবত ইয়ারফোন আনা দরকার, যখন এখানে লাইভ করা হয়। বা তারপরে if you guys understand, that's more than enough. Yes, there is some windy, but it's not windy, it's called a nice breeze. That breeze is you feeling fantastic, over there. So দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে আব্দুল লতিফ ফ্রম কুয়েত, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। আসিফ নজরুল, আপনাদের কুয়েতে আমাদের আমেরিকান অ্যাম্বাসেডর যিনি, মনে রাখবেন উনি একজন মুসলিম, কিন্তু ইজ গোয়িং টু জয়েন pretty soon আপনার আমেরিকান অ্যাম্বাসেডর হিসাবে। উনি ইয়েমেনি বংশোদ্ভূত, উনি আমেরিকান অ্যাম্বাসেডর। এটা একটা হিস্টোরিক মুভ মনে করি আমি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের, যারা তাকে নিয়োগ দিয়েছেন উনি যাচ্ছেন খুব শীঘ্রই, যদিও কনফার্মেশন ইজ অ্যাবাউট টু বি টেকেন প্লেস। আসিফ স্যারের ফেসবুক স্ট্যাটাস নিয়ে, সেনাপ্রধান। আচ্ছা, আজ আমরা খোলামেলা আহ্বান ডক্টর ইউনূস টাইগার, আসিফ নজরুলের। না, আমি বলছি ডক্টর ইউনূসকে যে সম্মান দেওয়া হয়েছে কাতারে, অভিভূত। বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে এতটা সম্মানের অধিকারী সম্মান পান নাই মধ্যপ্রাচ্যে, এটা কিন্তু সত্য ঘটনা। মধ্যপ্রাচ্যের জিয়াউর রহমান সাহেবের সম্মান অসাধারণ ছিল, দেয়ার আর মেনি রিজনস ওয়াই। আর ডক্টর মোহাম্মদ ইউনূস তো ওয়ার্ল্ড ওয়াইড অনার্ড বাই দ্য হেড অফ স্টেটস এন্ড এভরিওয়্যার। আপনি যদি দেখেন আমি বললাম না, আমি গতকালকে আপনাকে বলেছিলাম, সম্ভবত ডে বিফোর ইয়েস্টারডে, যে ওনাকে যেভাবে তাদের রয়্যাল ফ্যামিলির মহিলাদের মাঝখানে বসানো হয়েছে, কতটা ভালোবাসা এবং রেসপেক্ট থাকলে এই কাজটা তারা করতে পারেন, এবং তারা তাই করেছেন। এটাই সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার। একটা ভাই চীনের ঋণ কবে পরিশোধ করবে? দেখুন, the government is paying back their debt, so it's a great thing যে আমরা ডিফল্ট কান্ট্রি না এত কিছুর পরেও। এবং আপনি বললাম না, একটু আগে বাংলা ভিশনে যে রিপোর্টটা আমি দেখলাম, তারা বলছে যে কি জানেন, তারা বলছে যে আমরা হতবাক যে বাংলাদেশ এই মুহূর্তে একেবারে এক টাইমে আপনার একটা চেক আমাদেরকে পেমেন্ট দিয়ে দিয়েছে, সম্পূর্ণ টাকা পরিশোধ করেছে। তারা বিশ্বাস করতে পারে নাই। বরং আমি মনে করি যদি ডক্টর ইউনূস চাইতেন, ওই টাকাটা উনি মওকুফ করিয়ে দিতে পারতেন খাতারের মাধ্যমে। হি হ্যাজ দিস অ্যাবিলিটি অ্যান্ড কানেকশন, বাট উনি তো বলেন নাই। বললে তারা আপনার মওকুফ করে দিত। আমি নিশ্চিত থাকতে পারি আপনার কাতারের যে জেনারেসিটি কাতার দেখায় সারা বিশ্বে, এটা করতে পারতো। ভাই আমাদের সিলেটের অঙ্কার, থ্যাংক ইউ সো মাচ মোশাররফ হোসেন। বাই দ্য ওয়ে, একজন কি বলেছেন? থ্যাংক ইউ সো মাচ। এই জন্য আমি বলছি যে অনেকেই বলছেন, এবং এখানে দেখলাম যে আমাদের প্রবাসীরা তারা বলছেন, স্যার উই ওয়ান্ট 5 more years আপনার। এবং সারা যে রয়্যাল ফ্যামিলির মানুষ ছিলেন, জার্নালিস্ট ছিলেন, সবাই এটা দেখেছেন এবং তারা মুচকি এসেছেন। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু, এবং তার কতটা রেসপেক্ট যে আমাদের এই জায়গাতে আছে আপনার এটা কিন্তু এটা প্রমাণিত। এই জন্য বলছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে, উনি তো আর বেশি দিন, উনি কত বছর, 83 ইয়ার্স রাইট নাও, ওনাকে যদি কাজে লাগাতে পারি আমরা বাংলাদেশের মানুষ, আমরা সত্য কথা বলি, আমি বাংলাদেশ যদি 2 বছর আমাদের রাজনৈতিক দলগুলো আমাকে সময় দেয়, তাকে সাথে নিয়ে কাজ করে বাংলাদেশের টোটাল ব্যবস্থাপনা। Why India feeling pain? India feeling pain because they know that Dr. Yunus is a threat for them, honestly speaking, and good for Bangladesh. তারা মনে করে, কেননা তারা কখনো চায় না বাংলাদেশ কোনোভাবেই অর্থনৈতিকভাবে বা কোনো ধরনের ভাবে প্রোগ্রেস অর্জন করুক ইন্ডিয়া। এটা তাদের মাথা ব্যথার কারণ। দ্যাটস ওয়াই তারা কোনো যোগ্য ব্যক্তি কখনোই বসে থাকুক, এটা কখনোই তারা চায় না। দিস ইজ দ্য প্রবলেম। এই জন্য তারা লেগেছে। এবং আপনি কল্পনা করতে পারেন এরা কতটা বিবেকহীন। 83 ইয়ার্স ওল্ডের একজন ব্যক্তিকে বলে যে নারী নিয়ে ফুর্তি করতেছে, কতটা বিবেকহীন, কতটা র্যাকলেস, কতটা অমানুষের বাচ্চা এক একটা জার্নালিস্ট। জাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। না হলে
মানে 83 বছর বয়সের একজন ব্যক্তিকে নিয়ে এই কথাটা বলতে পারে এবং সারা মেইন স্ট্রিমের মিডিয়ায় এই খবরটা তারা দিয়েছে। ধিক্কার জানাই, ন্যাক্কারজনক এই ঘটনা। এবং এটাতে সত্য কথা বলতে গেলে কি, এটা তাদের ধর্মটাকে তারা এতটা নিম্ন শ্রেণীতে পৌঁছে দিয়েছে যে একজন এই ধর্মের মানুষরা কতটা নিম্ন শ্রেণী হতে পারে তারা সেটা প্রমাণ করছে। বাট আই আন্ডারস্ট্যান্ড এই ধর্মের সব মানুষ এই ধরনের না, কিন্তু এটা তাদের ধর্মকে আঘাত করছে তারা এই ধরনের ন্যাক্কারজনক। এবং এটা তারা কি বুঝবেন, এটা তারা বুঝবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য কতটা উপকারী এবং ইন্ডিয়ার আগ্রাসন বিরোধী কতটা থ্রেট মানে ডক্টর মোহাম্মদ ইউনূস। এর জন্য সাধারণ এই জিনিসটাকে তারা একটা মানে আপনার একটা মানে কি বলে এটাকে প্রোপাগান্ডা বা একটা সাবজেক্ট বানিয়ে এটা প্রচার করছে, এটা মিথ্যাচার করতেছে। অর্থাৎ তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি কতটা জেলাস এবং ওনাকে তারা কতটা শত্রু মনে করে। কেননা বাংলাদেশে ভারতীয় আগ্রাসনকে একদম বুলন্ডিত বা ডিসমান্টল করে দেওয়ার একমাত্র ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস। আর যে রাজনৈতিক দলগুলো আছে এই দলগুলোর বিষয়ে ভারতীয় এজেন্টদের সমাগম এবং আসা যাওয়া আমরা দেখতে পাচ্ছি, উইচ ইজ ভেরি ভেরি ব্যাড। এবং একটা জিনিস যে দেশের রাজনীতি করতে গেলে ভারতীয় এজেন্টদেরকে কেন আপনাকে টাই দিতে হবে। আজকে উঠেছে একটা জিনিস দেখলাম যে আজকে জামায়াত ইসলামের বিরুদ্ধে বড় ধরনের মানে একটা অভিযোগ উঠেছে যে আপনার সন্তোষ শর্মা তাদের এখানে কেন গেলেন। এখন দেখুন একটা জিনিস আমি আপনাকে বলতে চাই যে জামায়াত ইসলামী বা বিএনপিকে ভিজিবল কোনো ভারতের মানে প্রো ইন্ডিয়ান মানুষকে জায়গা দেওয়ার আগে বারবার ভাবতে হবে এটার একটা রিপারকাশন বা আমি যদি বলি যে এক ধরনের প্রতিক্রিয়া আসবে, এটা মাথায় রেখেই কিন্তু তাদেরকে কাজ করতে হবে। কিন্তু এখানে উনি কেন গেল এটা একটা বিগ প্রবলেম। ইন্ডিয়া ইজ দ্য নেক্সট সুপার পাওয়ার। আচ্ছা, কাতারের গ্যাসের বিল পরিশোধ করেছে, দ্যাটস হোয়াট আই কেম টু নো। এবং আমি তো সারপ্রাইজ যে কাতার নাকি মানে স্ট্রেঞ্জ দে টেকেন অ্যাবাক যে কিভাবে বাংলাদেশ একবারে একটা চেক দিয়ে নজিরবিহীন ঘটনা, এটা তারা কখনোই মানে কল্পনা করতে পারে না যেটা করতে পারে। এবং এলএনজি আমদানি থেকে শুরু করে রপ্তানি থেকে সবকিছু কাতার সহযোগিতা করবে বর্তমানে। এবং কাতার যে বাংলাদেশের সেনাবাহিনীর গতকালকে বলেছি আমি, ইন্ডিয়া কোনোদিন আর শান্তি থাকতে পারবে না। সবার সাথে সমস্যা তাদের, চীনের সাথে সমস্যা, পাকিস্তানের সাথে সমস্যা, বাংলাদেশের সাথে সমস্যা, নেপালের সাথে সমস্যা, ভুটানের সাথে সমস্যা, শ্রীলঙ্কার সাথে সমস্যা। একটা দেশের মানে ফরেন পলিসি কতটা ডিসকাস্টিং এন্ড অ্যাপলিং এবং ডিসফাংশনাল হলে সবার সাথে তাদের সমস্যা আপনার হতে পারে। জাস্ট ইমাজিন লেডিস এন্ড জেন্টলম্যান, পুরো অবস্থাতে তাদের সমাধান আমরা দেখতে পাচ্ছি না। ইভেন আমেরিকার সাথে সমস্যা ছিল এখন হয়তো। এবং আমি মনে করি, আমি জানি না সত্যতা বলতে গেলে আমি জানি না, তো এটাকে পূর্ণাঙ্গভাবে বিশ্লেষণ করা দরকার। এই সন্ত্রাসী হামলা অবশ্যই এটা সন্ত্রাসী। এনি অ্যাটাক অন সিভিলিয়ানস is an act of terror or terrorist act. So এটা আমরা we have to condemn it. But the problem is who is behind it? That's what we're going to find out. কিভাবে ঘটলো এটা? কোন দেশের গোয়েন্দা বাহিনী ইচ্ছাকৃতভাবে মুসলমানদেরকে টার্গেট করা বা রাজনৈতিক বেনিফিট বা জিওপলিটিক্যাল বেনিফিট নেওয়ার জন্য এই কাজ করেছেন কিনা, that's what we have to do. যে ভারতের সাথে পৃথিবীর একটা দেশ নাই এই মুহূর্তে, আমেরিকাকে যখন ভাবে তাদের সাথে এঙ্গেজ কিভাবে করতে হবে, একটা সন্ত্রাসবাদ ভেরি ইজি প্রে, যেটাকে আমরা বলি ইজি প্রে এন্ড ইজি আই মিন আপনার এই কি বলে পয়েন্ট, ওই ইজি প্রে দিয়েই মানে আমেরিকাকে এখানে এঙ্গেজ করে আপনার সমাজ নয় ইয়েস এঙ্গেজ করে স্বার্থ উদ্ধারের প্রক্রিয়া বলে আমি মনে করি এটা। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাকে কিছুদিন যাবত ধরে একটি কোশ্চেন প্রায় সকলেই করছে, ভাইয়া শেখ হাসিনা ইন্ডিয়াতে বসে ভার্চুয়ালি ভাবে সকলের সাথে কথা বলে আওয়ামী লীগকে আর কতদিন নেতৃত্ব দিবে এবং আওয়ামী লীগ কি আগের মতো সুগঠিত হয়ে রাজপথে নামতে পারবে, এই বিষয়ে কিছু কথা বলেন। আমি এই বিষয় নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে ক্লিয়ার হয়ে যাবে। কিছুদিন আগে বিবিসি নিউজের মধ্যে একটি খবর আসে, আওয়ামী লীগের নতুন কাণ্ডারি খোঁজা হচ্ছে এবং আওয়ামী লীগের মুখপাত্র খোঁজা হচ্ছে বাংলাদেশের মধ্যে যে সকল নেতা আছে তাদের মধ্যে থেকে। এখন সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে বাংলাদেশের মধ্যে এখন আওয়ামী লীগের হয়ে কথা বলবে এবং ওপেন মিডিয়াতে এসে কথা বলবে এমন লোক অনেক আছে। থাকলে কি হবে, তারা আসার সাথে সাথে এর পরের দিনই তাদেরকে অ্যারেস্ট করা হতে পারে এবং গুমও করে দেওয়া হতে পারে। নেত্রী কিন্তু চাইলেই খুব ইজিলি সেট করতে পারে, কিন্তু তাদের সিকিউরিটির কারণে সেটা সেট করছে না। নেত্রী এককভাবে সকলের সাথে ভার্চুয়ালি কথা বলে সকলকে উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছে। যখন সারা বাংলাদেশ উদ্বুদ্ধ হয়ে যাবে, একটা অবস্থান ক্রিয়েট হবে, তখন অনেক মুখপাত্র তৈরি হয়ে যাবে আওয়ামী লীগে এবং বাংলাদেশে যারা আছে তারা নেতৃত্ব দেওয়ার জন্য একটি সাহস পাবে, একটা অবস্থান থাকবে। কিন্তু আপনি যখন আপনার স্ট্রং একটা অবস্থান থাকবে না, যখন ওই রকম পরিস্থিতি রাজপথে ক্রিয়েট হবে না, তখন আপনি যদি মুখপাত্র হিসেবে নেতৃত্ব দিতে আসেন তখন সাথে সাথে অ্যারেস্ট হয়ে যাবেন। আর আওয়ামী লীগের এখন আহামরি ডার্ক সাইড এবং বড় বড় নেতা বাংলাদেশের মধ্যে অ্যারেস্ট ছাড়া বাইরে খুব কম আছে। সেই কারণেই নেত্রী তার ভার্চুয়াল একটি বক্তব্যে বলেছিলেন
যে যেখান থেকে আছেন, যেই নেতৃত্ব দিবেন যে জায়গা থেকে, সেই এখন নেতা। কারণ এটা আসলে সত্য কথা, দুঃসময়ে আসলে যেই সামনে থেকে নেতৃত্ব দেয় সেই নেতা। এখন আওয়ামী লীগের একজন সিনিয়র লিডারকে বসাবে, তিনি সারা বাংলাদেশ এখন নেতৃত্ব দিবে, তারপরে আমরা প্রোগ্রাম সংগঠিত করব, ওই সময় এখনো আসেনি এবং ওই সময়টা এখন বাংলাদেশের পরিস্থিতিতে নেই। তাই আমাদেরকে নিজেরা কথোপকথন করে এবং আপনাদের সিনিয়র নেতারা যাদের সাথে কানেক্টেড আছেন তাদের সাথে কথোপকথন করে কিভাবে সংগঠিত করবেন, কিভাবে আওয়ামী লীগকে আবার আগের রূপে ফিরিয়ে আনবেন, সেই প্রক্রিয়ায় আমাদের আগাতে হবে। শেখ হাসিনা আওয়ামী লীগের এখনো সভানেত্রী, তিনি যা দলের জন্য বেটার সেটাই তিনি করবেন, তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং আওয়ামী লীগের কাণ্ডারিও এখনো তিনি, হয়তোবা দেশের বাইরে আছেন। দেশের মধ্যে আওয়ামী লীগের কাণ্ডারি তৈরি করে আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থা এখনো আওয়ামী লীগের হয়নি। এই 8 মাস পরেও হয়তো আরো সময় লাগবে, কারণ এখন ভাঙা গড়ার সময়, এখন গুছিয়ে উঠতে একটু সময় লাগবে। আমাদের অস্থির হলে চলবে না, টেনশন করলেও চলবে না। শেখ হাসিনা ঠিক সময় দেশে ফিরবে, আল্লাহ যদি ওনাকে সুস্থ রাখেন, ঠিক সময় আবার আওয়ামী লীগের হাল ধরে নেতৃত্ব দিবে। যদি দেশে ফিরতেও না পারেন, ওই রকম পরিস্থিতি যদি বাংলাদেশে ক্রিয়েট হয়, আমাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য আওয়ামী লীগের ঠিকই নেতা উনি তৈরি করে দিবেন। জাস্ট অপেক্ষা করতে হবে। অস্থিরতার কিছু নাই, টেনশনের কিছু নাই। রাজনীতি যখন করেন, দুঃসময় সুসময় মিলিয়ে রাজনীতি যখন করেন, রাজপথ জেল, এটাই হচ্ছে বাস্তবতা। হ্যাঁ, আমি জানি অনেকের মনে দুঃখ যে দল ক্ষমতা থাকা অবস্থায় কোনো সুযোগ সুবিধা পায়নি, নেতারা টাকা কামিয়েছে, এখন কিন্তু তারা আরামে আছে। আমরা ট্যাক্স দিচ্ছি, শ্রম দিচ্ছি, আমরা ঘর বাড়ি ছাড়া, আমরা দল ক্ষমতায় আসলে গিয়ে আবারও কিছু পাবো না। আগের মতো পরিস্থিতি, দল যদি আবার কখনো ক্ষমতায় আসে, 10 বছর হোক, 5 বছর হোক, 1 বছর পর হোক, অবশ্যই সকলকে মূল্যায়িত করা হবে যারা দুঃসময় দলের হয়ে কাজ করছে, দলের হয়ে কথা বলছে। এটা 100% আপনারা লিখে রাখবেন। সবসময় এক থাকে না পরিস্থিতি, এটা আমাদের মনে রাখতে হবে। আশা করছি ব্যাপারগুলো সংক্ষেপে বুঝতে পেরেছেন। তাই সকলে মনোবল না হারিয়ে উজ্জীবিত হন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের রাজনীতিকে আবার চাঙ্গা করতে হবে। ধন্যবাদ সব। ভারতের জেহাদি হামলার পরই দেখা গিয়েছে ভারতকে কিন্তু একের পর এক কূটনৈতিক পদক্ষেপ নিতে, এবং সেখানে দেখা যাচ্ছে যে একেবারে কিন্তু সন্ত্রাসবাদ রয়েছে ভারতের নিশানায়, এবং সেখানে সন্ত্রাসবাদের প্রসঙ্গ যখন উঠে আসছে তখন পাকিস্তানের দিকে ডাইভ ফেলা হচ্ছে এই জঙ্গি হামলার। কিন্তু সন্ত্রাসবাদের নামের পাশে কিন্তু উঠে আসছে আরো একটি দেশের নাম, সেটি বাংলাদেশ। কারণ বাংলাদেশে দেখা গিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে বিভিন্ন জঙ্গি নেতা তারা জেল মুক্তি পেয়েছেন, এবং এরপর থেকে যখন সন্ত্রাসবাদের প্রসঙ্গ উঠে আসছে তখন কিন্তু পাকিস্তানের সঙ্গে জোট বেঁধে বাংলাদেশও যে জঙ্গিবাদের আখড়া হয়ে উঠছে তা বলাই বাহুল্য। ভারতের ভূস্বর্গে জিহাদি হামলায় ভারত সরকারের নিশানায় জঙ্গিবাদ, ফলে এই ঘটনার দায় পাকিস্তানকেই দিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু জঙ্গিবাদের প্রসঙ্গ যখন উঠে আসছে তখন পাকিস্তানের পাশাপাশি আরো একটি দেশের নাম উঠে আসে, সেটা বাংলাদেশ। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে জেল থেকে মুক্তি পেয়েছে বহু জঙ্গি। তাই সাম্প্রতিককালে পাকিস্তানের সঙ্গে জোট বেঁধে বাংলাদেশের যে জঙ্গিদের আখড়া হয়ে উঠেছে তা কারোরই অজানা নয়। কাশ্মীরের বৈশারণ উপত্যকায় জঙ্গিদের এলোপাথারি গুলিতে ঝাঁঝরা হয়ে যান কয়েকজন পর্যটক। কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হানায় কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। জঙ্গি হানার ঘটনায় তিনি বলেছেন, সফল হবে না সন্ত্রাসবাদীদের উদ্দেশ্য, দোষীদের কাউকে ছাড়া হবে না, সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই আরো জোরদার হবে। এই ঘটনার পরদিন সকাল থেকে দফায় দফায় বৈঠক চলেছে নয়াদিল্লিতে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে শ্রীনগর পরিদর্শন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে 2.5 ঘন্টা ধরে চলা বৈঠকের পরে সন্ত্রাসবাদের মূল আখড়া পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ করল ভারত। সিন্ধু জল চুক্তি স্থগিত করা সহ ইসলামাবাদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছে নয়াদিল্লি। জানিয়ে দেওয়া হচ্ছে, পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। মঙ্গলবার ভারতে কাশ্মীরে সশস্ত্র জঙ্গিদের হামলায় পর্যটকের প্রাণনাশের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন বিশ্ব নেতারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী, ইরান, ইসরায়েল সকলেই ঘটনার তীব্র নিন্দা করে ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। তবে ভারতের নৃশংস জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া বা শোক প্রকাশ সামনে আসলেও বাংলাদেশের তরফ থেকে তৎপরতার সঙ্গে কোনো দুঃখ প্রকাশ জানানো হয়নি।
পাহেলগাঁওয়ের এই জঙ্গি হামলার পর বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরে বাংলাদেশ সরকারের তরফে একটি পোস্টের মাধ্যমে এই ঘটনায় দুঃখ প্রকাশ জানানো হয়। সেখানেও যেন কোনোভাবে পাকিস্তানকে আড়াল করার চেষ্টায় উদ্যত থাকছে বাংলাদেশ, এমনটাই মনে করছে কূটনৈতিক মহল। কারণ বারে বারে ভারতের তরফ থেকে দাবি করা হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারের মদদে জঙ্গিদের জেল মুক্তি দেওয়া হচ্ছে, তার ফলে বাংলাদেশ যে পাকিস্তানের মতো জঙ্গি রাষ্ট্রে পরিণত হওয়ার দিকে এগিয়ে চলেছে তা বলাই যায়। বাংলাদেশের রাস্তায় দেখা গিয়েছে হিন্দুদের উপর নির্যাতন, তাদের বাড়ি ও মন্দির ভাঙচুরের মতো ঘটনা। তার পাশাপাশি সম্প্রতি পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া ওয়াকফ আইনের বিরোধিতায় মুর্শিদাবাদ জেলায় হিংসাত্মক পরিস্থিতি সকলের সামনে আসে। আর সেখানেও কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে যে রিপোর্ট পেশ করা হচ্ছে তাতে স্পষ্ট উল্লেখ রয়েছে মুর্শিদাবাদের ওয়াকফ আইনের বিরোধিতার যে হিংসার ঘটনা ঘটেছে, হিন্দুদের উপর নির্বিচারে যে অত্যাচার চালানো হচ্ছে, তার সঙ্গে বাংলাদেশের জঙ্গি যোগ রয়েছে। অর্থাৎ বলাই যায় যে সন্ত্রাসবাদকে নিশানা করে ভারত যে কূটনৈতিক পদক্ষেপ নিতে শুরু করেছে, সেখানে পাকিস্তানের পাশাপাশি আতঙ্কের ছায়া দেখা যাচ্ছে বাংলাদেশের অন্তরেও। ভাবিয়ে শোনো, বস্তাটা বইয়া নিয়ে আসছে। আমি দেখো, আমি কিন্তু কোনো বস্তা দেখতে পাই না, এটা একটা অদৃশ্য বস্তা। যেই বস্তা ভর্তি শুধু সুসংবাদ আর সুসংবাদ। তবে কেউ কেউ বলছেন যে এই সুসংবাদগুলো অতীত সময় থেকেই এগুলো চলমান ছিল, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিত্ব এবং অনেক কিছুর কারণে হয়তো এই কাজগুলো আরো পরে হইতো, বাট এখন হয়ে গেছে। প্রথম সুখবর হচ্ছে কাতার আমাদের কাছে আর কোনো টাকা পায় না। ডক্টর মোহাম্মদ ইউনূসের যিনি প্রেস সচিব আছেন বারবার বলছিলেন আওয়ামী লীগ সরকার আমরা নাকি অনেক টাকা টোকা কাতারের কাছে দেনা ছিল, দেয় নাই, বাট ডক্টর মোহাম্মদ ইউনূস বস্তা ভরে নিয়ে গেছেন। মানে কাতার যত ঋণ টিন আমাদের কাছে ছিল, টাকা টোকা পাওনা ছিল, জ্বালানি টালানি নিয়ে সব দিয়ে দিচ্ছেন, এখন আমরা ফ্রি। তো কাতার কি দিল? প্রথমত কাতারের আমির তার আম্মার সাক্ষাৎকার দিচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কাতারের আমিরের মায়ের সাক্ষাৎকার আমার কাছে মনে হয়েছে বিষয়টা বিরল। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেলিস্ট, সেই জায়গা থেকে এটা হলেও হইতে পারে যে হয়তো আমাকে দেখার একটা খায়েশ ছিল। এর বাহিরে আপনি দেখেন কাতারে বাংলাদেশ সেনাবাহিনীর সেনারা যাবে, এটা যদিও আওয়ামী লীগ সরকার আমল থেকে নেওয়া একটা সিদ্ধান্ত, বাট বাস্তবায়নটা এখন হচ্ছে আগামী 2 মাসের মধ্যে যাবে। আরো সুসংবাদ আছে কি, বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি। নাম ছোট করা দরকার, এদের এত বড় নাম দিয়ে কি করবে? গোষ্ঠী টুষ্টি লম্বা সহ, কার ছেলে কার নাতি কার প্রতি এরকম মনে হয়, তাই না? আরবি যারা বলছেন জানাবেন। আপনার দোহায় কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসকে আশ্বস্ত করেন যে বাংলাদেশে যে চলমান সংস্কার আছে সেটার প্রতি কাতারের পূর্ণ সমর্থন আছে। ইউনূস সাহেবের জন্য সুখবর। তারপরে হচ্ছে সংস্কারের জন্য যারা অপেক্ষা করছেন যে মিডল ইস্ট আসলে কি ভূমিকা রাখবে, তারা কিন্তু পজিটিভ ভূমিকা রাখছে। এখন এই কথাগুলো আমাদের গণমাধ্যম বলতেছে, কাতারের গণমাধ্যম থেকে আমরা জানি না। তো যাই হোক, এরপরে দ্বিতীয় ধাপে আপনার প্রধান উপদেষ্টার যে নেতৃত্ব, এটার প্রতি তিনি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন কাতারের। আর তিনি বলছেন যে বাংলাদেশের সঙ্গে কাতারের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে তার একজন ঘনিষ্ঠ সহযোগীকে তিনি মনোনীত করবেন। এগুলো কিন্তু ডিফারেন্ট একটা ওয়ার্ড শুনছি, তাই না? যে কাতারের প্রধানমন্ত্রী বলতেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্কটাকে আরো ভালো করার জন্য, আরো নতুন উচ্চতায় কিভাবে আরো কিছু করা যায়, তো তিনি তার একজন ঘনিষ্ঠ সহযোগীকে বাংলাদেশের জন্য মনোনীত করবেন। আর চলমান সংস্কার এবং বাংলাদেশকে পুনর্গঠনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ আগামী বছরগুলোতে আরো শক্তিশালীভাবে যেন আত্মপ্রকাশ করতে পারে, তিনি সেই দোয়াও করছেন এবং সম্ভাব্য যত ধরনের সুযোগ দরকার বা সুবিধা দরকার সেটাও দিবেন। এবং তিনি বলছেন যে আমরা আপনার অব্যাহত নেতৃত্বের উপর আস্থা রাখি। তো প্রধান উপদেষ্টা সুযোগ পেয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কূটনৈতিক, আর্থিক, বিনিয়োগ খাতে কাতারের পূর্ণ সহযোগিতা কামনা করছেন। এর মধ্যে আপনার তরুণ জনগোষ্ঠীর জন্য নতুন সুযোগ, সমৃদ্ধ ভবিষ্যৎ সৃষ্টি করা। আর ইউনূস সাহেব তিনি কাতারের প্রধানমন্ত্রীকে বলছেন আমাদের তরুণদের স্বপ্নের দেশ গড়তে আপনাদের সহায়তা প্রয়োজন। তো শেখ মোহাম্মদ বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বিভিন্ন ধরনের সহযোগিতা করার বিষয়ে আলোচনা করার জন্য একটি কারিগরি দল পাঠানোর আহ্বান জানিয়েছেন। যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছেন আপনি একটা কারিগরি দল পাঠান, আমাদের টিম আপনাদের টিম, উভয় টিম বৈশা আপনার কাজ করবে। এছাড়া রোহিঙ্গাদেরকে যেন মর্যাদার সঙ্গে স্বদেশে ফেরানো যায়, এই ব্যাপারেও কাতারের কাছে সহযোগিতা চেয়েছেন। কাতার বলছে ভাই দিলাম। তো মোটামুটি আমরা দেখলাম যে এখানে কাতারের প্রধানমন্ত্রী যে বক্তব্যগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, সবগুলোই বাংলাদেশের জন্য কল্যাণকর, পাশাপাশি ইউনূস সাহেবের জন্য কল্যাণকর। যাই হোক, এখানে জ্বালানি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যেগুলো আমরা খুব শীঘ্রই তো পেতে যাচ্ছি। তো সেই জাদুর বস্তার মধ্যে অনেক সুসংবাদ ছিল, দেশে আসার পরে তো আরো পাবো। ভালো থাকুন। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম চাঞ্চল্যকর তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে যারা ভিডিও ধরে শেষ পর্যন্ত দেখে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।